একটা সিট নিয়ে আইএসএফ কামাল করে দিয়েছে, তার বুনিয়াদটা ঠিক। আজকে 80টা সিট পাওয়ার পরেও তাসের ঘরের মতো সিপিএম তৃণমূল পার্টিটা ধুলিস্যাৎ হয়ে গেল কি করে? তার বুনিয়াদটা ঠিক ছিল না। সিপিএম এর কিছুই নাই, ছিল না, এখন একটা সাংঘাতিক বুনিয়াদটা স্ট্রং। বুনিয়াদ ঠিক থাকলে না থাকলে হবে না। ভেঙে দিলাম, মেরে দিলাম, কেটে দিলাম, বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান করলাম দিয়ে যদি বিচার করি, বাম আমলে চে গুয়েভারার জীবনী থেকে মমতা ব্যানার্জি জীবনী পড়েছি, কিন্তু আরএসএস কি জিনিস পড়িনি। তাহলে আরএসএস কি করতে পারে সেটা আমরা জানি না, তাই তো? ফলে আমাদের কাছে এগুলোকে মনে হচ্ছে এটা আবার কি, এটা আবার কি, আগের দিয়ে আমরা তুলনা করছি। এই যে গুরুজি গোলওয়ালকার আরএসএস এর যে মূল থিঙ্কার, তিনি যার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, সে বিডি সাভারকার তার বিখ্যাত হিন্দুত্ব বইতে লিখছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম। কারণ বৌদ্ধরা যুদ্ধবিগ্রহ চায় না, মানুষকে ভালোবাসে, ভালোবাসাই তাদের প্রধান। এমনকি ঘোড়াকে, হাতিকে, গরুকে যে খাবারটা দেয়, জলটা দেয়, সেটাও ছেঁকে দেয়। তারপরে কি বলছেন? মানেটা হলো এত ভালো ভালো নয়, মানে এত শান্তশিষ্ট নিয়ে দেশ চলবে না, তাই সরিয়ে দিয়েছি। বোঝা গেল গল্পটা? তাহলে আরএসএস কত ডেঞ্জারাস হতে পারে, তাদের আদর্শের দিকে, তাদের নীতি আদর্শের দিকে কতটা ডেঞ্জারাস হতে পারে, মানুষ এখনো পর্যন্ত জানে না, বুঝতে পারছে না। মানুষ ভাবছে আগের মতোই এই যে ডিলিমিটেশন হয়ে বাংলার ক্ষমতা কমে যাবে, বার্গেনিং পাওয়ার কমে যাবে, এক দেশ এক ভোট করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো চলে যাবে, তারপর যে লড়াইটা হবে একই রকমভাবে অত্যাচার যদি হতে থাকে, অত্যাচার হতে থাকে, তো এটা তো একটা শেষ আছে। পৃথিবীর চাকাটা তো পিছনের দিকে টানা যায় না। ফলত ভবিষ্যতে দেখবেন ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, এই ইজিমের বিরুদ্ধে কিন্তু লড়াই হবে। একদিকে ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, আর অন্যদিকে মূল নিবাসী মানুষ, দেশের 99% মানুষ। কিন্তু ওদের যেটা 100 বছর সময় লেগেছে, তাই তো এদেরও নিশ্চয়ই 20-30 বছর লাগবে। মুখের কথা বললে তো হবে না। মুখের কথা বলে আবেগ দিয়ে কিছু হাততালি পাওয়া যেতে পারে, আগে পড়াশোনা করতে হবে, আমরা কে জানতে হবে, আমরা কি করতে পারি জানতে হবে, আমাদের ইতিহাসকে জানতে হবে। এসসি এসটি মাইনরিটি সব মানুষদের অভিষেকে একত্রিত হয়ে প্রতিবাদে নামতে হবে। এছাড়া তিনি আন্দোলনে বসেছিলেন, তাকে কটাক্ষ করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ আন্দোলন করার অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়েছেন। ককরোচ পার্টি যেটা করছে সেই ইস্যুটা চমৎকার, এবং যারা এই আন্দোলনটা করছে তারা আমাদের সন্তান, ছাত্রছাত্রীরাই হলো ভবিষ্যৎ, তাদের কোনো অপরাধ নেই। এবং যে ইস্যুতে করছে সেই ইস্যুটা মারাত্মক। আজকে কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্রবাবু বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াটা একটা স্বাভাবিক, এটা আটকানো যাবে না, যেমনভাবে খুন আটকানো যায় না, এর চেয়ে মারাত্মক খারাপ কথা হতে পারে না। কিন্তু যারা মনে করছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হবে, ঘুমের কি যে বলে মিথ্যার স্বর্গে বাস করছে, ভুলের স্বর্গে বাস করছে। দেখুন, একটা ঘটনাকে কেন্দ্র করে, কিছু ঘটনাকে কেন্দ্র করে সরকার পরিবর্তন করতে পারে। আমরা বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কায় দেখলাম, নেপালেও দেখলাম। আবার কিছু ঘটনাকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলকে সরকারে আসতে দেখলাম। আবার ভোটে সিপিএমকে পুরোপুরি জিরো হয়ে যেতে দেখলাম, আইএসএফকে একটা ভোট পেতে দেখলাম। কিন্তু আপনি বলুন যে আজকে 80টা সিট পাওয়ার পরেও তাসের ঘরের মতো সিপিএম তৃণমূল পার্টিটা ধুলিস্যাৎ হয়ে গেল কি করে? তার মানে তার বুনিয়াদটা ঠিক ছিল না, তার স্তম্ভগুলো ঠিক ছিল না। একটা সিট নিয়ে আইএসএফ কামাল করে দিয়েছে, তার বুনিয়াদটা ঠিক। সিপিএম এর কিছুই নাই, ছিল না, এখন একটা সাংঘাতিক বুনিয়াদটা স্ট্রং। বুনিয়াদ ঠিক থাকলে না থাকলে হবে না।
ভেঙে দিলাম, মেরে দিলাম, কেটে দিলাম, বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান করলাম, তা দিয়ে কিন্তু ভারতবর্ষের সমস্যার সমাধান হবে না, হবে না, হবে না। যদি রাজনৈতিকভাবে করতে হয় তার বুনিয়াদ থেকে ঠিক করতে হবে, তার স্তম্ভগুলোকে ঠিক করতে হবে, তার শিক্ষিত করতে হবে, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছেন। বাবা সাহেব আম্বেদকর 1942 সালে কি করেছিলেন? তপশিলি ফেডারেশন, যোগেন্দ্রনাথ মণ্ডল তার সঙ্গে ছিলেন। কিন্তু তিনি যখন পরপর বাধা পেলেন সমস্ত দিক থেকে, যখন তার হিন্দু কোডটা জমা দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু এবং কংগ্রেস তাকে সরিয়ে যেতে, লোকসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করলেন, যখন এসসি ইস্যুতে মুসলমানদের বাদ দিল কংগ্রেস, যখন এসসি ইস্যুতে বৌদ্ধদের বাদ দিল কংগ্রেস, জৈনদের বাদ দিল কংগ্রেস, শিখদের বাদ দিল কংগ্রেস, তখন বাবা সাহেব আম্বেদকর ঠিক করলেন রাজনৈতিক দল দরকার, রাজনৈতিক ক্ষমতা দরকার। তাই তিনি 1956 সালে আরপিআই করেছিলেন, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া করেছিলেন। ঠিক একইভাবে যদি ওই 1,00,000 কোটি মানুষ ছাত্র সমাজ বাবা সাহেবের আদর্শ, বিশ্বনবীর আদর্শ, হরিগুরুচাঁদের আদর্শ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ এর আদর্শ, ফুলের আদর্শ, আমাদের যে মহামানবরা আছে তাদের আদর্শটা জানতে পারে, তারপর যদি কিছু ঘটে তবে ভারতের মুক্তি হতে পারে, যদি মুক্তি অর্থে হয়। তা না হলে প্রতিবাদটা ঠিক আছে, প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদটা সংবিধান মেনে হবে। সংবিধান মেনে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, সোনম স্যারকে আমি প্রণাম জানাই, তার মতো একজন অন্যতম সায়েন্টিস্টকে আমি স্যালুট জানাই। তার শরীর ভালো হয়ে উঠুক, যেভাবে আমার যুব সমাজ জেগে উঠেছে, এই জেগে ওঠাটাকে আমি প্রণাম জানাই। কিন্তু যারা মনে করছে এটা গণ অভ্যুত্থান হয়ে গেল, তাদেরকে আমি বলছি তোমরা ভুলের স্বর্গে বাস করছো। গুরুদেব, আগে মানুষ তৈরি করো, মানুষ তৈরি হবে, স্তম্ভ হবে সব, তবে গিয়ে যদি কিছু পরিবর্তন করা যায়, না হলে পরিবর্তন সম্ভব নয়। তবে ছাত্রদের ওপর পুলিশের যে নির্মম অত্যাচার, তার বিরুদ্ধে আমি 1000 বার প্রতিবাদ করব, যে কোনো মানুষের প্রতিবাদ করবে, কারণ ছাত্রছাত্রী ফুলের মতো, ওরা আমাদের সন্তান, তারা সত্যের বিষয়ে তাদের যন্ত্রণা নিয়ে, নিট নিয়ে যে অত্যাচার হচ্ছে, সিলেবাস নিয়ে ইত্যাদি নিয়ে যে ইস্যুগুলো, কত ছেলে মেয়ে ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে নিট পরীক্ষার জন্য। আর সেখানে শিক্ষামন্ত্রী বলছে যে এটা হতেই পারে, নাকি এটা ঠিক করা যাবে না, নাকি জালি থাকবে। তাহলে কিসের মন্ত্রী, তাহলে কিসের সরকার? ফলত এই আন্দোলনটাকে আমি রেসপেক্ট করি, আমি প্রণাম জানাই। মোদী সরকার তো এই বিষয়ে কিছু বলছে না, কেন? এত বড় একটা আন্দোলন হচ্ছে এবং নরেন্দ্র মোদী পার্লামেন্ট থেকে পিছনের দরজাতে পালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে, তাহলে ধর্মেন্দ্র প্রধানকে কেন সাসপেন্ড বা পদত্যাগ করছেন না, তিনি বাধ্য করছেন না? দেখুন, ইনারা যেভাবে জনগণ জেগেছে এবং যত সংখ্যক মানুষ একত্রিত হয়েছে, পুলিশ টর্চার যেভাবে করেছে, এবং প্রধানমন্ত্রী যখন স্বীকার করেছে, এর একটা পজিটিভ ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত এখনই ইনস্ট্যান্ট সেটা নাও হতে পারে, কিন্তু আলটিমেট এই আন্দোলনের জয়গান হবে, সফল হবে, ভারতবর্ষ বিশ্বের অন্যতম জায়গায় যাবে, ছাত্রদের উন্নয়ন হবে, এবং সরকার বুদ্ধি খাটিয়ে, সরকারের যদি সেই জায়গাটা সরকার যদি মনে করে, সরকারের উচিত ওদের সঙ্গে আলোচনা করে ফাইনাল করে নেওয়া, যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোকে মেনে নেওয়া। কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে সবাই আন্দোলনকারীরা ঘেরাও করেছিল, সেই জায়গায় রাহুল গান্ধী গিয়েছিল, রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে, কার্যত মারধর করে তাকে তুলে নিয়ে চলে গেছে, প্রিয়াঙ্কা গান্ধীও কেউ নিয়ে গেছে। কি বলবো? দেখুন, আমি পশ্চিমবঙ্গ দিয়ে যদি বিচার করি, বাম আমলে চে গুয়েভারার জীবনী থেকে মমতা ব্যানার্জি জীবনী পড়েছি, কিন্তু আরএসএস কি জিনিস পড়িনি। তাহলে আরএসএস কি করতে পারে সেটা আমরা জানি না, তাই তো? ফলে আমাদের কাছে এগুলোকে মনে হচ্ছে এটা আবার কি, এটা আবার কি, আগের দিয়ে আমরা তুলনা করছি।
এই যে গুরুজি গোলওয়ালকার আরএসএস এর যে মূল থিঙ্কার, তিনি যার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, সে বিডি সাভারকার তার বিখ্যাত হিন্দুত্ব বইতে লিখছেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম। কারণ বৌদ্ধরা যুদ্ধবিগ্রহ চায় না, মানুষকে ভালোবাসে, ভালোবাসাই তাদের প্রধান। এমনকি ঘোড়াকে, হাতিকে, গরুকে যে খাবারটা দেয়, জলটা দেয়, সেটাও ছেঁকে দেয়। তারপরে কি বলছেন, মানেটা হলো এত ভালো ভালো নয়, মানে এত শান্তশিষ্ট নিয়ে দেশ চলবে না, তাই সরিয়ে দিয়েছি। বোঝা গেল গল্পটা? তাহলে আরএসএস কত ডেঞ্জারাস হতে পারে, তাদের আদর্শের দিকে, তাদের নীতি আদর্শের দিকে কতটা ডেঞ্জারাস হতে পারে, মানুষ এখনো পর্যন্ত জানে না, বুঝতে পারছে না। মানুষ ভাবছে আগের মতোই এই যে ডিলিমিটেশন হয়ে বাংলার ক্ষমতা কমে যাবে, বার্গেনিং পাওয়ার কমে যাবে, এক দেশ এক ভোট করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো চলে যাবে, তারপর যে লড়াইটা হবে একই রকমভাবে অত্যাচার যদি হতে থাকে, অত্যাচার হতে থাকে, তো এটা তো একটা শেষ আছে। পৃথিবীর চাকাটা তো পিছনের দিকে টানা যায় না। ফলত ভবিষ্যতে দেখবেন ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, এই ইজিমের বিরুদ্ধে কিন্তু লড়াই হবে। একদিকে ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, আর অন্যদিকে মূল নিবাসী মানুষ, দেশের ৯২% মানুষ। কিন্তু ওদের যেটা ১০০ বছর সময় লেগেছে, তাই তো এদেরও নিশ্চয়ই ২০-৩০ বছর লাগবে। মুখের কথা বললে তো হবে না। মুখের কথা বলে আবেগ দিয়ে কিছু হাততালি পাওয়া যেতে পারে। আগে পড়াশোনা করতে হবে, আমরা কে জানতে হবে, আমরা কি করতে পারি জানতে হবে, আমাদের ইতিহাসকে জানতে হবে। এসসি এসটি মাইনরিটি সব মানুষদের অভিষেকে একত্রিত হয়ে প্রতিবাদে নামতে হবে। এছাড়া সোনম ওয়াংচুক যে তিনি আন্দোলনে বসেছিলেন, তাকে কটাক্ষ করে রতনরাম মারা গেলেন। তিনি এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এনএসডির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মণিপুরে উড়িপক বলে একটা জায়গায় তিনি নাটক করতেন, বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত মানুষ। যেখান থেকে শাহরুখ খানরা শিখেছে, সেখানকার উনি ছিলেন ডিরেক্টর, সেই রতন থিয়াম। রতনদা আমাকে একদিন বলেছিলেন যে তখন উনি মহাভারতের ওই কি রামানন্দ সাগর, উনি একদিন রতনদাকে দুঃখ করে বলছেন যে সারাদিন ভেবে ভেবে ভেবে, ২ দিন ৩ দিন ভেবে 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 একটা স্ক্রিপ্ট লিখছি, আর অভিনেত্রীরা এসে ভরভর করে মুখস্থ বলে দিচ্ছে, দিয়ে তারা ভগবান হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে গেলে লোকে পাগল হয়ে যাচ্ছে প্রণাম করার জন্য। তো তো অনুপম খের ভরভর করে মুখস্থ বলা লোক, সে একটা বৈজ্ঞানিককে জানবে কি করে, একজন শিক্ষাবিদকে জানবেন কি করে, সোনম স্যারকে জানবেন কি করে? সোনম স্যারকে যদি উনি জানতেন, তাহলে ভারতবর্ষটা আর এরকমভাবে থাকতো না, ভারতের অনেক ডেভেলপমেন্ট হয়ে যেত। অভিনেতা অভিনেত্রীরা যারা ভরভর করে মুখস্থ করে, তারা মনে করে আমরাই সব। তাহলে তো অনুপম খেরকে সবাই প্রণাম করতো, নানা পাটেকারের মতো, শাবানা আজমির মতো। অনুপম খের কিন্তু নানা পাটেকার, শাবানা আজমি, বমপুরি নয়। ফলে সোনমজি তিনি সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, এবং তার যে আবিষ্কার এবং ছাত্রদের জন্য তার যে লড়াই, এর চেয়ে বড় কি হয়? ছাত্রছাত্রী তো আমাদের সন্তান। সোনমজি বাবা হিসাবে তাদের পাশে দাঁড়িয়েছে, তাকে স্যালুট জানাতে হয়। ওপরে ওপরে বিজেপি করার জন্য, বিজেপির কাছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনুপম খের এইরকম কথা বললেও হৃদয় থেকে তিনি কিন্তু স্যালুট জানাইছে সোনমজিকে, এটা আমি বিশ্বাস করি।